আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলকে ওয়ার্ড চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ। এইচএসএ লিগ্যাল সাপোর্ট কর্নার থেকে আজকে আমরা আলোচনা করব মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আলোচনার প্রারম্ভে বলে নেই, একটি মামলার প্রারম্ভেই একজন বিচার প্রার্থীকে করণীয় এবং কি করা উচিত সেই সম্পর্কে একজন বিচার প্রার্থীকে আইনি কি সহযোগিতা পেতে পারে বা কি রেমেডি তার জন্য নিহিত রয়েছে, এই সমস্ত বিষয়ে পূর্ব ধারণার উপরে একটি ডিটেল আলোচনা করার চেষ্টা করব। আর আমার এই আজকের আলোচনাটার লক্ষ্য হলো এইচএসএ লিগ্যাল সাপোর্ট কর্নার থেকে যে সমস্ত বিচার প্রার্থীরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের দুষ্কৃতীদেরকারী দ্বারা ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, সেই শ্রেণী পেশার মানুষদের জন্যই আমার এই ফ্রি সার্ভিস। আশা করি একটি মামলার পূর্ববর্তী একটি মামলা বা মামলা সংক্রান্ত বিষয়ে বিচার প্রার্থীদের পূর্ব ধারণাটি পরবর্তীতে ন্যায় বিচার পেতে তাদেরকে সহযোগিতা করবে। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলেই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন সেই প্রত্যাশাই করি। ধরুন, কোনো একটি মামলা মোকদ্দমার যে কোনো মামলা মোকদ্দমাকে আমরা চিন্তা করতে পারি, সেটা হতে পারে ক্রিমিনাল বা সিভিল নেচারের বা যে কোনো প্রকৃতির মামলাই হতে পারে। তো একজন বিচার প্রার্থীর মামলা মোকদ্দমায় কেউ হয়তো বা ন্যায় বিচারের প্রত্যাশায় বিজ্ঞ আদালতে বিচার প্রার্থনা করে বাদী হিসাবে মামলাটি মোকাবেলা করে আসছেন, অথবা অন্যায়ের শিকার হয়ে যারা ন্যায় বিচারের থেকে বঞ্চিত হচ্ছেন বা হেনস্থার শিকার হচ্ছেন, সেই সমস্ত বিচার বঞ্চিত মানুষের জন্যই আজকের এই লিগ্যাল সাপোর্ট থেকে আপনাদেরকে একটি ধারণা বা প্রস্তুতি বা করণীয় বর্জনীয় সম্পর্কে একটি আলোচনা ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তো সম্মানিত গাইস, আমরা এই বাংলাদেশের মানুষ এই সমাজে বসবাস করি, এই সমাজেই আপনার আমার সকলেরই বেড়ে ওঠা। তো এই সমাজে বসবাসরত বা বসবাস করতে গিয়ে কতিপয় স্বার্থন্বেষী, দুশ্চরিত্র এবং খারাপ প্রকৃতির মানুষ দ্বারা বরাবরই
শান্তিপ্রিয় মানুষগুলি নানাভাবে আইনের বিভিন্ন মাইর পেছে হেনস্থার শিকার হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কেউ বা বিনা দোষে হাজত বাস করছেন, অলবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই আলোচনাটি শুধু আমাদের এই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা সাধারণ মানুষ এদের জন্য, পাশাপাশি সর্বশ্রেণী পেশার মানুষের জন্য আমার এই আজকের আলোচনার বিষয়টি। আশা করি সমস্ত শ্রেণী পেশার মানুষের জন্য মামলা মোকদ্দমা মোকাবেলা করতে গিয়ে বা কোনো মামলা মোকদ্দমায় যদি কোনো পক্ষ হয়ে থাকেন বা কোনো মামলা মোকদ্দমা করা বা চিন্তা করছেন যে আপনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, এমন তো অবস্থায় আপনার করণীয় কি করা উচিত, সেই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা রাখবো ইনশাল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনাদের পাশে এইচএসএ লিগ্যাল সাপোর্ট কর্নার সর্বদাই আছে ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে আইনানুগ সহযোগিতা এবং মতামতের জন্য পাশে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করি আমরা আলোচনার দিকে আগাবো। তো প্রথম কথা হলো, ধরুন কোনো এক ব্যক্তি কোনো মামলায় পক্ষভুক্ত বাদী অথবা বিবাদী যে পর্যায়ে অবস্থান করুন না কেন, একজন বাদী হিসাবে মামলায় আপনি কি প্রত্যাশা করেন, কি প্রত্যাশা করছেন, তদ্রূপ একজন বিবাদী হিসাবে আপনার কাছে যদি এই শঙ্কা বা এই শঙ্কার সৃষ্টি হয় যে আপনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন, তাহলে এই অবস্থায় আপনার কি করণীয়, আইন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে এবং আইনিভাবে আপনি কি সেবা বা কি সহযোগিতা পেতে পারেন, এই সমস্ত বিষয়ের কনসেপ্ট বা ধারণাটুকু যদি আপনার মধ্যে থেকে থাকে, তাইলে আইনি কার্যক্রম পরিচালনা করা বা মোকাবেলা করতে গিয়ে আপনি কখনোই হেনস্থার শিকার হবেন না। সাধারণত ম্যাক্সিমাম মানুষ আইন সম্পর্কে খুব একটা ভালো জানেন না, আর এই না জানার কারণে সমাজে উৎপত্তি থাকা দুষ্টু মানুষগুলি বা বিভিন্ন অফিসে বা দপ্তরে কার্যরত থাকা, দায়িত্বরত থাকা বিভিন্ন ব্যক্তিবর্গ দ্বারা হেনস্থার শিকার হয়ে আসছে। এরকম অজস্র সেক্টর, বলতে গেলে অনেক কথাই বলা লাগবে। বাংলাদেশের এমন কোনো সেক্টর, এমন কোনো ক্ষেত্র নেই যে সেক্টর, যে ক্ষেত্র, যে অফিস, যে কার্যালয় থেকে নিত্য নৈমিত্তিক সর্বশ্রেণীর মানুষ নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে। এই সমস্ত বিষয়ে ডিটেল কোনো এক সময় বিস্তারিত একটি স্পেসিফিক টপিক্সের উপরে ইনশাআল্লাহ আলোচনা রাখার চেষ্টা করব। আজকে আমরা যে মুখ্য বিষয়টিকে আলোচনায় রাখতে চাই, যে মামলাভুক্ত পক্ষদের অথবা যারা মামলা মোকদ্দমায় জড়ায় গেছেন বা ন্যায় বিচারের প্রত্যাশায় মামলা মোকদ্দমা করার চিন্তা করছেন, জমি সংক্রান্ত বিষয়, পারিবারিক বিষয় বা ক্রিমিনাল ফৌজদারি কোনো বিষয়ে, সমস্ত বিষয়ে
আপনি একজন বাদী হিসাবে কি করণীয়, পার্ট টু পার্ট আলোচনা নিয়ে আসব। প্রথম আমরা আলোচনা করব একজন বাদী হিসাবে আপনার কি করণীয় মামলার পূর্ববর্তী সময়ে, অর্থাৎ আপনি কোনো মামলা মোকদ্দমা বিজ্ঞ আদালতের দ্বারস্থ হতে যাচ্ছেন, এমন তো অবস্থায় আপনার কি করণীয়, এই নিয়ে প্রাথমিকভাবে কথা বলবো। এরপরে মামলা চলমান অবস্থায় যদি আপনার কাছে মনে হয় যে দীর্ঘ লং টাইম প্রসেসে আপনি ন্যায় বিচার পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, এই সমস্ত বিষয়ে আপনার কি করণীয়, একজন আইনজীবী হিসেবে আইনের সমস্ত প্রশ্নে মাথায় রেখে আমি আপনাদেরকে সেই সমস্ত বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং ধারাবাহিকভাবে মামলা একজন বাদী বা বিবাদী বা আসামি, আপনি কোনো মামলার ধরুন আসামি হয়েছেন, আপনি মনে করছেন যে আপনাকে অন্যায়ভাবে হেনস্থা করা হচ্ছে, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমন তো অবস্থায় আপনার করণীয় কি, বা আপনি সিভিল মামলার কোনো পক্ষ, বিবাদী পক্ষ, সেই সমস্ত ক্ষেত্রে আপনার কি করণীয়। সম্মানিত ভিউয়ার্স, আজকে প্রথমে আমরা একজন বিচার প্রার্থী, বাদী বা দরখাস্তকারী বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা যারা মনে করি যে কোনো একটি বিষয়ে বিজ্ঞ আদালতের কাছে আমার ন্যায় বিচার প্রার্থনার জন্য আমরা মামলা মোকদ্দমার দ্বারস্থ হব, সেই অবস্থায় আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, আমি কি করব, কি করা উচিত, এবং আমার সেই ঘটনা বা যে বিষয়টা নিয়ে আমি বিজ্ঞ আদালতে আবেদন করতে যাচ্ছি, সেই বিষয়ে আমি কতটুকু রিমেডি পাব। এই কথাগুলি বলছি এই জন্যই, আপনি কোন মামলায় কি রেমেডি পাবেন বা পাবেন না, এই সমস্ত কিছু বিজ্ঞ আদালতের বিচারের উপর নির্ভর করবে। কিন্তু বিজ্ঞ আদালত বিচার করবেন, এর পূর্বে আমি কি চাচ্ছি, সেই চাওয়ার পক্ষে, আমার সেই দাবির পক্ষে কতটুকু লিগ্যাল গ্রাউন্ডস আছে, কতটুকু লিগ্যালিটি আছে, সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে একজন বাদী হিসাবে, বিচার প্রার্থী হিসাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর সেই বিষয়টা যদি আপনি মামলা মোকদ্দমা যাওয়ার পূর্ব মুহূর্তে বা পূর্বে আপনি নিজের মধ্যে সেই আলোচনাটা ক্লিয়ার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি 2 বছর, 4 বছর, 5 বছর মামলা বিচার শেষে কি পাবেন কি না পাবেন, এই হতাশায় দ্বিধাদ্বন্দ্বে আপনাকে থাকতে হবে না। কেন নয়, বিজ্ঞ আদালত ন্যায় বিচারক যদি আপনার সেই দাবির সপক্ষে ন্যায়সঙ্গত গ্রাউন্ডস, তথ্য উপাত্ত, সাক্ষ্য প্রমাণ নিহিত থাকে, নিশ্চয়ই আপনি ন্যায় বিচার পাবেন। এ নিয়ে আরও কথা থাকতে পারে। অনেকে হয়তো বা বলতে পারেন যে আমি দীর্ঘদিন যাবৎ কোনো একটি মামলার, চলমান একটি মামলার পক্ষবাদী হয়ে এখন পর্যন্ত মামলার কোনো বিচার পাচ্ছি না। এটা সম্পূর্ণ আদালতের প্রসিডিংয়ের বিষয়, বিদায় আপনার মামলা কখন কোন পর্যায়ে আছে, কি করা উচিত, এমন তো অবস্থায় একজন বিজ্ঞ আইনজীবীর, নিশ্চয়ই আপনি বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়েছেন, ওনার সাথে আলোচনা করে নেবেন যে আপনার মামলাটা কি পর্যায়ে আছে, কি করা উচিত, এবং আপনার কি করা উচিত। এই সমস্ত বিষয় নিয়ে একজন মামলা মুক্ত পক্ষ
সপক্ষের সার্বিক বিষয় নিয়ে ডিটেল আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমেই যে করণীয়টা হবে, যদি আপনি কোনো মামলা বিচার প্রার্থনা করতে চান, অর্থাৎ মামলা করতে চান, নতুন করে কোনো মামলা মোকদ্দমায় বিজ্ঞ আদালতের কাছে আসতে চান, তাহলে আপনার সেই মামলার সপক্ষের সাক্ষ্য প্রমাণ বা একটি মামলা প্রমাণ করতে গিয়ে যে সমস্ত দলিলাদির দরকার, তথ্যপত্রের দরকার, সেই সমস্ত বিষয় আপনার কাছে আছে কি না। যদি মনে হয় যে না, এইরকম কোনো সপক্ষে কোনো সততা নেই, আমি এই মামলাটি একটি ফেক মামলা করে কাউকে হেনস্থা করতে যাচ্ছি, তাহলে বিনয়ের সাথে অনুরোধ করব, ন্যায় বিচার ব্যাহত করার জন্য এইরকম চিন্তা বা এইরকম অপকর্ম কেউ কখনো করবেন না। হয়তো আপনি সাময়িকভাবে কাউকে হেনস্থা করতে পারবেন, কিন্তু বিচার শেষে সত্যেরই জয় হবে। কেন নয়? বিজ্ঞ আদালত সর্বদাই ন্যায় বিচার কি প্র্যাকটিস করে বিদায়। এমন দুশ্চিন্তা বা এরকম খারাপ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসবেন। আর যদি মনে হয় যে আপনার মামলার সপক্ষে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণাদি আছে, আপনি ন্যায় বিচার প্রত্যাশা করছেন, সে অবস্থায় নিশ্চয়ই আপনি বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী হতে পারেন। আমি প্রত্যাশা করি সত্যের জয় হোক এবং আপনি আপনার কাঙ্ক্ষিত বিচার লাভ করবেন বিজ্ঞ আদালতের মাধ্যমে। এখন যে বিষয়টা, আপনি শুধু বলবেন আপনার সপক্ষে যে আমার আনিত অভিযোগের সপক্ষে সমস্ত তথ্য প্রমাণাদি, সমস্ত অভিযোগের আনিত অভিযোগ সমস্তই সত্য, এই কথা সততা যাচাই করার জন্য বিজ্ঞ আদালতে আসবেন। নিশ্চয়ই বিজ্ঞ আদালতে আসবেন। বিজ্ঞ আদালতে আসার পূর্বে প্রত্যেক বিচার প্রার্থীদেরই উচিত, বিশেষ করে সিভিল নেচারের যে কোনো বিচার, যে কোনো ন্যায় বিচার প্রার্থনা করতে চান, সেই ক্ষেত্রে আপনার দলিল দস্তাবেজ দিয়ে প্রপারলি বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে। এই জায়গায় মৌখিক সাক্ষ্য, গৌণ দালিলিক সাক্ষ্যই মুখ্য। বিদায় আপনি আপনার পক্ষে কে চাচা, কে মামা, কে খালু, কে ভাই, তাদের সাক্ষ্যের দ্বারা আপনার মামলা প্রমাণ করা যাবে না। আপনাকে সিভিল মামলা বা জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা করতে গেলে নিশ্চয়ই আপনাকে সেই দলিল দস্তাবেজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিকার অর্থে দাবিকৃত সম্পত্তির মালিক, যার সপক্ষে আপনার সমস্ত কাগজপত্র রয়েছে। হয় আপনি কুরিদা সূত্রে মালিক, অথবা আপনি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক। আপনি যেভাবেই মালিকানা লাভ করেন না কেন, আপনার সেই সমস্ত কাগজপত্র প্রমাণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক বিচার প্রার্থীদেরকে আমরা আদালতে দেখতে পাই, অনেকের সঠিক দলিল দস্তাবেজ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হয়। এই সমস্ত বিষয় একটু ভিন্ন বিষয় এই জন্য বলছি,
আপনার বিজ্ঞ আইনজীবী আপনাকে কিভাবে সহযোগিতা করছেন, এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয় বা এরকম কোনো বিষয় যদি থেকে থাকে কারো, নিশ্চয়ই আপনার মানিত বিজ্ঞ আইনজীবীর সাথে আলোচনা করে নেবেন। আশা করি আপনি সহযোগিতা পাবেন এবং ন্যায় বিচারকে ত্বরান্বিত করার জন্য একজন বিজ্ঞ আইনজীবীর যথেষ্ট ভূমিকা থাকে। এবং পাশাপাশি সিভিল মামলা মোকদ্দমা যারা করতে চান, সর্বশ্রেণী পেশার মানুষের জন্য আমি বলবো, যারা সিভিল মামলা মোকদ্দমা বিজ্ঞ আদালতে করবেন বলে মনে করছেন, আপনার অধিকার হরণ হচ্ছে, আপনাকে কেউ জোর জবরদস্তিপূর্বক আপনার সম্পত্তি থেকে উচ্ছেদ করার প্রায় তারা করছে, বা আপনার সত্য মালিকানাধীন সম্পত্তি কারো বুক দখলে রয়েছে, নানাবিধি প্রশ্নে এরকমটা যদি মনে হয় আপনি আদালতের দ্বারস্থ হবেন। সেই ক্ষেত্রে আমি বলবো, মামলা মোকদ্দমা করার পূর্বে আপনাদের যে কাজটি করা অতীব জরুরি, সেটি হলো আপনি কেন মামলা করবেন, সেই মামলার সপক্ষে আপনার কতটুকু লিগ্যাল পেপারস বা সাপোর্টিং দলিল দস্তাবেজ আছে, সেইগুলি যাচাই করে নেবেন। না হয় শুধু ক্ষতিগ্রস্ত হবেন, বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে পারবেন, বাট বিচার শেষে নৈরাশ হবেন। কেন নয়, আপনি কি চাচ্ছেন, সেই চাওয়ার পক্ষে আপনার অবস্থানটা কতটুকু আইনিভাবে সাপোর্ট করে, ওই বিষয়টি যদি আপনি নিশ্চিত হয়ে যান, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের বিচার শেষে আপনার কাঙ্ক্ষিত রেমিডি বা প্রাপ্তি আপনি লাভ করবেন, আদারওয়াইজ আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই নিয়ে বিজ্ঞ আইনজীবীদের উপর শুধু দায় দিলেই হবে না, তবে বিজ্ঞ আইনজীবীদের একটি নৈতিক দায়ের জায়গা থেকেই যায়। আমি একজন আইনজীবী হিসেবে আমি আমার অবস্থান থেকে বলবো, যখন একজন বিচার প্রার্থনায় বিজ্ঞ আদালতের মামলা মোকদ্দমা করতে চাই, সেই সমস্ত ক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আমি সাজেস্ট করব যে সেই বিচার প্রার্থীর সপক্ষে লিগ্যালিটিটা কি, কতটুকু বাস্তবতা আছে, সমস্ত বিষয়ে ওনাকে একটা গাইডলাইন্স দেওয়া। কোনো ফেক, এই সমাজে অজস্র লোক আছে যারা বিভিন্নভাবে সামাজিক, পারিপার্শ্বিক, রাজনৈতিক নানা ধরনের প্রভাব বিস্তার করে প্রতিবেশী মানুষজনকে নানাভাবে হেনস্থা করছে, এবং বিশেষ করে জমি সংক্রান্ত বিষয়ে তাদের দূরত্বটা অনেক বেশি চোখে পড়ে। অতএব এই সমস্ত ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবীদেরও আরো একটু সচেতনতা অবলম্বন করাটাই সমীচীন বই আমি মনে করি। তো সম্মানিত ভিউয়ার্স, কথাটা এই জন্য বলতেছিলাম যে আপনি কোনো সিভিল মামলা মোকদ্দমা করতে বিজ্ঞ আদালতে যাওয়ার চিন্তা করছেন, আপনি মনে করছেন যে আপনার সত্য দখলীয় সম্পত্তি বা আপনার এই সম্পত্তিতে সত্য আছে, আপনার হয়তো বেদখল হচ্ছেন বা আপনাকে বেদখল করার চেষ্টা করছে, নানাভাবে আপনাকে হেনস্থা করছে, অর্থাৎ আপনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনার চাওয়ার পক্ষে, অর্থাৎ আপনার দাবিকৃত
সম্পত্তির সপক্ষে কি কাগজপত্র বা কি তথ্যপত্র রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি মামলা মোকদ্দমা করার পূর্বে যে কোনো একজন বিজ্ঞ আইনজীবী যিনি আপনার ওই ব্যাপারে আপনাকে একটা সুন্দর একটা পরামর্শ দিবে যে আপনার করণীয় কি, বর্জনীয় কি, এই ব্যাপারে একটা গাইডলাইন্স আগে নেবেন। এখন কথা আছে যে অনেক আইনজীবীদের কাছে গেলে আইনজীবীরা আমাদেরকে পরামর্শ দেন, ওনাদের সাথে আলোচনা করেই আমরা মামলা করি। এটা একটা গদবান্ধা কথা। আইনজীবীদের কাছে গেলে অধিকাংশ বিজ্ঞ আইনজীবীরা মামলা করেন, পরামর্শ দেন। অনেক সময় আপনারা বুঝেন, অনেক সময় আপনারা বুঝতে সক্ষম হন না। অনেক সময় একজন বিজ্ঞ আইনজীবী আপনাকে যথার্থ সঠিক পরামর্শটা দিয়ে থাকলে আপনি আরেকজন দ্বারা, অন্য কোনো তৃতীয় পক্ষের ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনার মধ্যে অস্বচ্ছতা থাকে, তাহলে আপনি মনে করেন যে আমি ওনার কাছে গেছিলাম, উনি বলে যে এটাতে আমি বিচার পাওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ ওনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে গেলেন। আসলে উনি আপনাকে সঠিক পরামর্শ দিয়েছিলেন, কেন নয়? আপনার উদ্দেশ্য হয়তোবা খারাপ লোকদের উদ্দেশ্য এরকম যে কোনো রকম অবস্থায় আদালতে একটি মামলা আইনে প্রতিপক্ষকে যতটুকু হেনস্থা করা যায় করার চেষ্টা করবে, এবং আইনের বিভিন্ন গ্রাউন্ডসে, বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন কৌশলে যতটুকু হেনস্থা করা যায়, এইরকম মেলাবাইট ইন্টেনশন তথা খারাপ মানসিকতা নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে যারা আসে, তাদের কথাটা একটি এক্সেপশনাল, ব্যতিক্রম। তবে এই সমস্ত ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবীদেরকে আরেকটু বিবেকী দায়িত্ব পালন করলে অন্তত প্রতিপক্ষের সেই ন্যায় বিচার প্রার্থী মানুষগুলি হেনস্থার হাত থেকে অনেকটা রেহাই পাবে। এটা বিজ্ঞ আইনজীবীদের প্রতি আমার সবিনয় একটি অনুরোধ থাকবে, কেন নয়? বিজ্ঞ আদালত এবং বিজ্ঞ আইনজীবী আপনারা ন্যায় বিচারের ধারক। আপনারা যদি আপনাদের মাধ্যমে কেন আইসা একজন ক্রাইমার, একজন অসৎ মানুষ, একজন ভূমিদস্যু দ্বারা কেন একজন সত্যিকারের স্বত্বাধিকারী মানুষটি কেন অধিকার বঞ্চিত হবে, কেন হেনস্থার শিকার হবে? অতএব এই ব্যাপারে আমাদের সকলেরই দায় রয়েছে। এই দায়টা বিজ্ঞ আইনজীবী হিসাবে আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, একজন বিচার প্রার্থী হিসেবে প্রথমে আপনার অবস্থাটা আপনি স্বচ্ছ করে নিন। আপনি জেনে নিন যে আপনার অবস্থানটা আসলে কতটুকু আইনিভাবে আইন আপনাকে সাপোর্ট করে, আইনিভাবে লিগ্যালিটি কতটুকু আপনার অবস্থানে আছে। যদি মনে হয় যে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আলোচনা সাপেক্ষে বিজ্ঞ আইনজীবী আপনার সমস্ত দলিল দস্তাবেজ, আপনার সত্য সম্পর্কীয় যতটুকু সাপোর্টিং পেপারস লাগে, সমস্ত কিছুর আঙ্গিকে যদি আপনাকে সাজেস্ট করে মামলা মোকদ্দমা তথা আদালতের মাধ্যমে বিচার প্রার্থনা করতে, সেই দিকে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন। ইনশাআল্লাহ আপনি ন্যায় বিচার পাবেন, কেন নয়? আদালত ন্যায় বিচার ধারণ করে। প্রতিপক্ষে এটা বলছিলাম এতক্ষণ পর্যন্ত যে সিভিল মামলার বাদীর করণীয় কি করা উচিত। আমরা অনেক সময় মামলা করতে আসি, আইনজীবীর কাছে যাই, আমি যেভাবে চাই আইনজীবী আমার মামলাটা সেভাবে করে দিয়ে দেয়। 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পর মামলা শেষে রেজাল্ট 0। কেন নয়? আমি যে মামলাটা নিয়ে আসছিলাম, যে রেমিডিটা আদালতে প্রার্থনা করছিলাম,
আমি আদালতে সেই বিষয়টা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি, আর ব্যর্থ তো হবই। কেন নয়? আপনি যে বিচার প্রার্থনা করছিলেন সেটা সপক্ষে প্রপার দলিল দস্তাবেজ আপনার ঘাটতি ছিল, আর ঘাটতি ছিল বলে বিজ্ঞ আদালত তার মামলার ডিসমিসিং অর্ডারে সেই সমস্ত অবজারভেশন উল্লেখ করে দিয়েছে। উল্লেখ থাকবে যে কি কারণে আপনার মামলাটা বিজ্ঞ আদালত খারিজ করে দেবে। তাহলে ওই কথাটা শোনার আগে 10 বছর পরে 5 বছর পরে শোনাটা উত্তম, নাকি অ্যাট ফার্স্ট আমার জেনে নেওয়া উত্তম? ধরুন এটা একটা আইনের বই, তো এই আইনের বইটা আমি এই জন্য বলছি যে এটা আইনের বই হলে এই আইনের ওই সেকশনে কি বলা আছে এই বিষয়টা যদি আমার জানা থাকে, তাহলে ওই বিষয়টা এই কর্মটা করতে গিয়ে আমার ভুল হওয়ার সম্ভাবনা কম। আমি যদি আগেই জেনে নিতাম যে আমার ওই মামলাটা, আমি যে বিচারটা চাচ্ছি, আমি যে দাবি করছি যে আমাকে ওই সত্যটা আমার, এই খাস দখলীয় ভূমিটা এটা আমার, বা আমি একটা ডিক্লারেশন চাচ্ছি, তো নিশ্চয়ই সপক্ষে আমি মালিকানার কাগজপত্র থাকতে হবে। এই সমস্ত বিষয় আমি কনফার্ম হয়ে যদি আদালতে যাই, নিশ্চয়ই আপনি মামলায় জিতবেন, আপনার কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবেন ইনশাআল্লাহ। আদারওয়াইজ আপনি নিরাশ হবেন, কারণ বিজ্ঞ আদালত সর্বদাই ন্যায় বিচারকে ধারণ করে। তো সম্মানিত ভিউয়ার্স, এই কথাগুলি একজন সিভিল মামলা বলতে শুধু খালি জমি সংক্রান্ত বিষয়টা এরকমটা কিন্তু না। আপনি যে কোনো দাবি, পারিবারিক বিষয় হতে পারে, আপনার দাবি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি আছে, সেই সমস্ত বিষয়কে আমরা আইনের ভাষায় সিভিল নেচার মামলা মোকদ্দমা বলে থাকি। অতএব সমস্ত বিষয়েই আপনি যখন এটি পারিবারিক মোকদ্দমা, ভরণ পোষণের মোকদ্দমা, দেনমোহরের মোকদ্দমা, যে মামলাই হোক না কেন, যখন আপনি কিছু চাইতে যাবেন যে আমি এই জন্য বিচার প্রার্থী, আমার অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি, তো সেই অধিকারের সপক্ষে আপনার প্রপার মামলার ডিমান্ডেড এভিডেন্স এবং সাক্ষ্য প্রমাণ আছে কিনা, এই বিষয়গুলি নিশ্চিত হতে হলে মামলা করার আগেই, অর্থাৎ আমি এই কথাটা এই জন্যই বলছি, আপনারা যে অবস্থান থেকে মামলা মোকদ্দমায় আসতে চান, আপনি বিজ্ঞ আদালতে বিচার প্রার্থনা করতে চান, তার পূর্বে নিশ্চয়ই আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আপনার দাবিকৃত আবেদনের সপক্ষে কতটুকু লিগ্যালিটি বা আইন সাপোর্টিং পেপারস ডকুমেন্টস আপনার আছে। আর সেই বিষয়গুলি আপনি নিশ্চিত হতে হলে একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হতে হবে, যিনি আইনটা জানেন, আইনটা বুঝেন। যদি ওনার কাছে গিয়ে দ্বারস্থ হন যে বিজ্ঞ লার্নেড আইনজীবী, আমি আপনার কাছে আসছি, এই জমিটা আমার, আমি করিত সূত্রে অথবা পৈতৃক সূত্রে এই দাগের এতটুকু অংশের স্বত্বাধিকারী, কিন্তু আমি এই জমি থেকে আমাকে বেদখলপূর্বক এমক গঙ্গেরা বুক দখল করতেছে, আমি আমার সত্য দখলীয় খাস জমিটি পুনরুদ্ধার করতে চাই। ভালো কথা, আপনার এই সত্যটা আসলে সত্যিকারে আপনার এই সত্যের মালিক কিনা, তার জন্য আপনার দলিল বা আপনার অরিশান হলে আপনার পৈতৃক দলিল,
বা এর সাপোর্টিং যে সমস্ত পেপারস লাগে, রেকর্ডীয় যে সমস্ত পেপারস লাগে, খাজনা দাখিলীয়, অর্থাৎ ডিটেল যে সমস্ত পেপারস আপনাকে এই সত্যের প্রকৃত মালিক হিসাবে আইনিভাবে সাপোর্ট করবে, প্রমাণ করবে, সেই সমস্ত পেপার যদি আপনার সপক্ষে থাকে, এই সমস্ত বিষয় নিয়ে আপনি আদালতে আসবেন, নিশ্চয়ই আপনি ন্যায় বিচার পাবেন, কখনই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না। তো বন্ধুরা, এটা ছিল সিভিল মামলার একজন বাদীর করণীয়। এখন সিভিল মামলা একজন বিবাদীর করণীয়। এই মামলায় একজন বিবাদী যদি মনে করে যে তার উপরে মিথ্যা অভিযোগ এনে তাকে হেনস্থা করছে, আসলে তার কোনো সত্য দখল কিচ্ছুই নাই, বিভিন্নভাবে আদালতে ভুল তথ্য দিয়ে বা আদালতকে মিসগাইড করে নানাভাবে আপনাকে হেনস্থা করছে, তাহলে আপনার করণীয়টা কি? একজন বাদী তো পূর্ব প্রস্তুতি নিতে পারবে, তার অবস্থান সম্পর্কে জানতে পারবে। আর আপনার কিন্তু জানতে হবে, আপনি যখন মামলার পক্ষভুক্ত হবেন, অর্থাৎ আপনাকে কেউ বিবাদী করবে। ধরুন আপনি প্রকৃত সত্যের মালিক, কেউ আপনার বিরুদ্ধে মামলা করে বললো যে সত্যটা আমার জায়গা দুর্জবরদস্তিপূর্বক এমুকে বুক দখল করতেছে, তা আপনাকে আদালতে প্রমাণ করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আপনি আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে। সেই জন্যে আপনাকেও আপনি যে দাবি করছেন যে আপনার এই সম্পত্তি আপনার, এরকম দাবি যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, তা আপনাকে ঠিক একজন বাদী যেভাবে পেপারস এবং সমস্ত তার সপক্ষের দাবি, সপক্ষের দলিল দস্তাবেজ উনি যাচাই বাছাই করছিলেন, আপনারটুকু আপনি একজন আইনজীবীর দ্বারস্থ হয়ে যাচাই বাছাই করে নেবেন যে আমি তো এই সম্পত্তির মালিক, কিন্তু এ বা বি বা সি ওনারা দাবি করছেন, ওনারা আমার বিরুদ্ধে মামলা করছেন, আমাকে বিবাদী করছেন, করে বলতেছেন যে সম্পত্তি নাকি আমার না, আমি নাকি জোর জবরদস্তিপূর্বক তাদের সম্পত্তি ভোগ করতেছি। এখন আমি আমার এই সম্পত্তির সপক্ষে যে সম্পত্তিতে তারা দাবি করছে, অর্থাৎ সুইটল্যান্ড মামলাকৃত সম্পত্তিটা সপক্ষে আমার এই সমস্ত পেপারস আছে, এবং আর কি কি পেপারস লাগতে পারে বা এই পেপারসগুলি কোথায় পাবেন, কিভাবে এই পেপারসগুলি সমন্বয় করে বিজ্ঞ আইনজীবী মামলা মোকাবেলা করবে, জবাব দিবে, আদালতের কাছে উপস্থাপন করবে, এই সমস্ত বিষয় মামলার পক্ষভুক্তি হওয়ার আগে, এখন বলছি বিবাদীর কথা, মামলা পক্ষভুক্তি হওয়ার পূর্বে একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হয়ে আগে পরামর্শ নেবেন যে এই অবস্থায় আমার করণীয়টা কি, এই সপক্ষে এই অবস্থা আমার আছে। আর যদি মনে হয় যে না, আসলে আপনার এইরকম কোনো দলিল দস্তাবেজ কিছু নেই, আপনি ফেক মেলাবাইড ইন্টেনশনালি আপনি বাদীর অধিকার হরণ করে এতদিন বুক দখল করেছেন, সেই ক্ষেত্রে বিবাদী হয়ে হয়তো আদালতের মূল্যবান সময় নষ্ট করবেন, বাদীকে ন্যায় বিচার পেতে বাধা হয়ে দাঁড়াতে পারবেন, সময় সাপেক্ষতার ব্যাপার, বাট ওই মামলায় আপনি কোনো রিমিডি পাবেন না। অতএব এই সমস্ত কর্ম থেকে বিরত থাকবেন। সুতরাং মামলার বাদী বা বিবাদী, আমরা যে পক্ষই হই না কেন, আগে আমি আমার অবস্থানটা জেনে নেব, তাতে কখনোই আমি হেনস্থার শিকার হব না, বলবো না যে আইনজীবীর দ্বারা হেনস্থা হচ্ছি, আদালতের বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিদের দ্বারা হেনস্থা হচ্ছি, নানা অভিযোগ, এগুলি অবান্তর কথা। আপনার সপক্ষে দলিল দস্তাবেজ নিয়ে আইনজীবীকে দোষবেন কেন? আপনার যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আইনজীবী আইনি সহযোগিতা করার চেষ্টা করবে। আইনজীবী মনে রাখবেন, আইনজীবী কারো পক্ষ নেই, আইনজীবী ন্যায়ের পক্ষে আদালতকে সহযোগিতা করে।
আজকে আপনার পক্ষে মামলাটা মুভ করতেছে মানে আইনজীবী আপনার পক্ষে নয়। আইনজীবী ন্যায়ের পক্ষে আদালতকে অভিযুক্ত বিষয়ে হয়তো খণ্ডন করবেন না, অভিযুক্ত বিষয়ে দাবিকৃত বিষয়ে উনি উনার তথ্য প্রমাণাদি আইনিভাবে বিজ্ঞ আদালতে উপস্থাপন করবেন। আর সেই কাজটি বিজ্ঞ আইনজীবীকেই করতে হবে। কেন নয়? একজন বিজ্ঞ আইনজীবী নিশ্চয়ই আইনটা ভালো জানেন। তো সম্মানিত ভিউয়ার্স, মামলার পূর্ববর্তী সময়ে করণীয় বর্জনীয় সম্পর্কে এতক্ষণ আশা করি ডিটেল আলোচনা করার চেষ্টা করেছি। আশা করবি সর্বশ্রেণীর মানুষ এই ব্যাপারে উপকৃত হবে এবং ভবিষ্যতে মামলা মোকদ্দমা সংক্রান্ত যে কোনো বিষয়ে এই বিষয়গুলি মাথায় রেখে পদক্ষেপ নেবেন, আপনারা কাঙ্ক্ষিত বিচার লাভ করবেন এবং ন্যায় বিচারের বাধার কারণ হয়ে কেউ দাঁড়াবেন না। এটা অন্যায়, চরম অন্যায়। এ শুধু আইনের দৃষ্টিতে যেরকম অন্যায়, মানুষ চিরকাল পৃথিবীতে থাকে না, মৃত্যুর পরেও আপনি সেই অন্যায়কে লালন করে গেলেন। অতএব অন্যায়কে প্রশ্রয় দিবেন না, অন্যায় নিজে করবেন না। সম্মানিত ভিউয়ার্স, আইনের বিষয়টা আইনিভাবেই মোকাবেলা করতে হবে। এখন কথা বলবো একজন ক্রিমিনাল মামলার আসামির করণীয়টা কি। আসামির কথাটা এই জন্যই বলছি, আমরা আইনজীবী হিসেবে মামলা মোকদ্দমা মোকাবেলা করতে গিয়ে অধিকাংশ সময় দেখি আসামি পক্ষে যারা থাকে তারা সর্বদাই কমন একটি কথা বলে, সকল আসামিরাই। এবং আদালতে একটি স্টেপ আছে, মামলা যখন সার্চ হয় তখন বিজ্ঞ আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করে যে এত এত ধারা, এত এত সেকশনে আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ, চার্জ গঠন করা হলো, আমলে গ্রহণ করা হলো, আপনি দোষী না নির্দোষ। এই সমস্ত ক্ষেত্রে একটি কমন শব্দ, কে দোষী, কে নির্দোষ, কে সাহেব, কে গোলাম, কে সত্যিকারের ভিক্টিমাইজ, আর কে ফ্রড, কে অপরাধী, কে টাউট, ক্রাইমার, সকলেরই একই কথা, নির্দোষ। যাক, বিজ্ঞ আদালত এই জন্য রাগ করেন না, কারণ অপরাধী কোনোদিন তার নিজের অপরাধ বোধ স্বীকার আসেনি। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত অপরাধীরা তাদের ধারাবাহিক অবস্থানেই থাকবে, কোনোদিন দোষ স্বীকার করবে না। তারা বলবে যে আমারটাই সঠিক, আমি নির্দোষ। অর্থাৎ সারাদিন গাঁজা খায়, রোজা ভঙ্গ হয় না, এটা হলো তাদের দাবি। এরকম অবস্থা। এর মধ্যে এই নয় যে সমস্ত আসামি পক্ষের যারা অভিযুক্ত ব্যক্তি থাকেন সবাই অপরাধী। আমি আজকে অপরাধীদের কথা বলবো না, কেন নয়, অপরাধীদের বিচারক এটি একজন আইনজীবী হিসেবে প্রত্যাশা, ন্যায় বিচার প্রত্যাশা করি। সমস্ত অপরাধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিত, কিন্তু এর মাঝেও বহু সংখ্যায় আধিক্য, অর্থাৎ সংখ্যায় বেশি বহু মানুষ, একজন আইনজীবী হিসেবে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, বহু মানুষ নিরপরাধী। সিভিল মামলার কথা বলছি, ক্রিমিনাল মামলার কথা বলছি, ফৌজদারি মামলা, ক্রিমিনাল তথা ফৌজদারি মামলা। বহু মানুষ তারা বিভিন্ন পরিস্থিতির শিকার, বিশেষ করে
আমি আজকে দুটি মামলার কথা বলবো, দুইটা সেকশনের, দুইটা আইনের থেকে দুইটা মামলার কথা বলবো। আমার বিশ্বাস সম্মানিত বিজ্ঞ আইনজীবীরা সারা বাংলাদেশে, সম্মানিত বিজ্ঞ আইনজীবীরা যারা ন্যায় বিচারের জন্য সর্বদাই সচেষ্ট থাকেন, এবং বিজ্ঞ আদালত সর্বদাই ন্যায় বিচারের জন্য সচেষ্ট থাকেন, ব্যক্তি বিশেষ ব্যতিক্রম সব জায়গায় আছে। এটা আপনি কাবা গেলে, মক্কা গেলে, মদিনা গেলেও পাবেন। এই কথাটা এই জন্যই বলছি যে একজন ন্যায় বিচার প্রার্থী আসামি হিসাবে দুইটা মামলার কথা বলছিলাম। একটা হলো যৌতুকের মামলা, আর একটা হলো, তিনটা বলবো আমি। এক হলো যৌতুকের মামলা, যৌতুক দাবি করে। বলে যাই কেন, হয়তো অনেক বিচার প্রার্থীরা বলবেন, অনেক বিচার প্রার্থী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, মায়েরা আছেন, বলবেন যে আমরা কি মিথ্যা মামলা করি? সমস্ত মামলা মিথ্যা নয়, অধিকাংশ মামলা মিথ্যা। যৌতুকের মামলা, কোনো ঘটনা ঘটুক না ঘটুক, স্বামী স্ত্রীর কাছে যৌতুক দাবি করছে, মানে আদালতে আসে, ক্যাজুয়াল মামলা হয়, হেনস্থার শিকার শুরু হয়ে যায়, হেনস্থা শুরু হয়ে যায়। তো বেলা শেষে মামলা 2 বছর 4 বছর মামলা নিষ্পত্তিতে অধিকাংশ আসামি, অধিকাংশ না 100% আসামি, যেহেতু আদালত ন্যায় বিচার ধারণ করে 100% আসামি এই অপবাদ থেকে খালাস লাভ করে। কিন্তু এই 2 বছর 4 বছর জেল, কাস্টডি, আদালতে যাওয়া আসা, নানা ধরনের নানা হেনস্থা, আর ওয়ারেন্ট হলে তার কথাই নেই। ন্যায় বিচার নিশ্চিতের জন্য আরেক বাহিনী আছে, এদের কথা নাইবা বললাম, স্পর্শকাতর বিষয়। তো আমার লক্ষ্য এই সমস্ত বিষয় নয়। কেন বলছি, এই অধিকাংশ মিথ্যা বা ফেক মামলার কারণে সত্যিকারের যে সমস্ত মা বোনেরা স্বামী নামক বদ চরিত্রের অধিকারী ব্যক্তিদের দ্বারা, খারাপ মানুষদের দ্বারা যৌতুক নির্যাতনের শিকার হচ্ছে, এই সমস্ত মানুষগুলি অনেকটাই বিচারের আড়ালে থেকে যায়। খুব কম সংখ্যক মানুষ আদালতে বিচার করতে আসে যারা সত্যিকারের ন্যায় বিচারটা দাবি করে। কিন্তু এতগুলি অধিক সংখ্যক ফেক মামলার আড়ালে কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝা বড় দায়, কষ্ট করবে এরা। আদালত, বিজ্ঞ আদালত মামলা জাজমেন্ট করতে গিয়ে এই সমস্ত বিষয় মাথায়, এই ফেক মামলার বিষয়টা প্রভাবিত করে অনেকাংশে। অতএব যারা ন্যায় বিচার প্রার্থনা করছেন, সত্যি আপনারা নিশ্চয়ই ন্যায় বিচার পাবেন। তবে এই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ আসামিরাই কিন্তু সারবরাহ হয়, নাম্বার 1। নাম্বার 2, নারী ও শিশু নির্যাতন আইন 2003 সংশোধিত 2003 11 সেম ম্যাটার, একই অবস্থা, সেম ম্যাটার, সেম পরিস্থিতি, বিচারিক জুরিডিকশন 2 কোর্টের, সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে, আদারওয়াইজ সেম ম্যাটার, একই ঘটনায় একই শ্রেণী পেশার পক্ষ এবং বিপক্ষদের মধ্যে সমস্ত মামলাগুলি হয়ে থাকে।
যার জন্য ন্যায় বিচার প্রার্থী সত্যিকারের নির্যাতিত মায়েরা বোনেরা ন্যায় বিচার পেতে অনেক বিড়ম্বনার শিকার হয়। হয়তো এই কথাটা শুনে অনেকেই বলবেন যে আপনি শুধু আসামির পক্ষেই বলছেন। আমি স্টেপ বাই স্টেপ আসছি, আমি কারো পক্ষে নয়। আমি আগেই বলে নিচ্ছি, আইনজীবীরা কখনই কারো পক্ষ নয়, সর্বদাই ন্যায় বিচারের পক্ষে আদালতকে সহযোগিতা করে। যদি আজকে আপনার পক্ষে মামলা করছি, এর অর্থ এই নয় যে আমি আপনার পক্ষ হয়ে ন্যায় বিচারকে প্রভাবিত করব না। ন্যায় বিচার যা তা উঠুক থাকুক, এটা প্রত্যেক আইনজীবীর প্রত্যাশা, প্রত্যেক আইনজীবী তাই করে। আপনি যেভাবেই বুঝেন, আপনি বোঝাটা ভুল, আপনার বোঝাটা ভুল যে আইনজীবী আমার পক্ষে। ব্যক্তি বিশেষ ব্যতিক্রম সব জায়গায় আছে। মক্কা মদিনা বলেন, যে জায়গায় যান, সব জায়গায় সুট টাউট দালাল বাটপার প্রতারক সব জায়গায় আছে। আইন আদালত ভালো মন্দ মানুষ আছে, নাই এই কথাটা বলা যাবে না। যদি কেউ বলে সে মৃত্যু, সে আরেক টাউট। যদি বলে মসজিদে খারাপ মানুষ যায় না, তে ধরে নেবেন লোক মৃত্যু। মসজিদেও খারাপ মানুষ যায়। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত দুইটার কথা বললাম। এই মামলাগুলি, আরেকটা মামলার কথা না বললেই নয়। আমরা আইনি ভাবে আদালতের মামলার অবস্থার প্রেক্ষাপটে একজন আইনজীবী হিসেবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সিংহভাগ মামলা থেকে খালাস লাভ করে। সেই অর্থেই বলি, সেই ক্ষেত্রে দুই রকমের বিষয় আমাদের উপলব্ধি, দুই রকমের উপলব্ধি আছে। সেটা হলো, এক হলো মাদকের মামলায় কিছু সংখ্যক, একটা সংখ্যা ফেক মামলা, অহেতুক। পুলিশি মামলায়, যে মামলাতে পুলিশ রাষ্ট্র সরাসরি বাদী হয়, অধিকাংশ সময় একটা সংখ্যায় দেখা যায় যে নিরপরাধ নির্দোষ মানুষগুলি বিভিন্নভাবে মামলাভুক্ত করে তাদেরকে জেল হাজতে শিকার করছে। বিচার শেষে তারা ন্যায় বিচার পায়। আবার আরেক রকম বক্তব্য আছে, অধিকাংশ ক্রাইমার, মাদকের মামলায় দোষীর পরিমাণ নির্দোষ মানুষকে আসামি করার সংখ্যাটা কমের দিকে। ম্যাক্সিমাম সত্যিকারের মাদক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত মানুষদেরকে আইনের আওতায় আনা হয়। এই জন্য দায়িত্বরত পুলিশ প্রশাসনকে একটি অভিবাদন জানাবো। পাশাপাশি এর পরের অংশে আইসার অভিবাদন জানানোর সুযোগ থাকে না। কেন নয়? আমরা আদালতে প্র্যাকটিস করতে গিয়ে যা দেখি, যা জানি, একজন সন্তান যেরকম মায়ের কাছে সত্য আড়াল করে না, ধরে নেওয়া যা অধিকাংশই সত্য বলে, মিথ্যা বলে না এটা বলবো না, অধিকাংশই সত্য বলে। তদ্রুপ তারা যত বড় ক্রাইমারই হোক, সত্য অনেক সময় স্বীকার যদি নাও করে, বিজ্ঞ আইনজীবীরা কলা কৌশলে সত্য জেনে নেই যে সত্যি সে অপরাধের সাথে, অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কি বা না। এখন বলা যায় যে আইনজীবীরা তো কখনোই কথাটি আদালতে বলে না। কেন বলবে? আইনজীবীর প্র্যাকটিসের আইনি
প্র্যাকটিস এবং তার পেশাগত কারণে অনেক কথাই বলা যায় না। উনি ওনার অবস্থান থেকে এই অপরাধীর সপক্ষে আইনি গ্রাউন্ডসে যতটুকু সম্ভব চেষ্টা করে। তার মানে এই নয় যে আসামি নিরপরাধ খালাস, এটা তার চাওয়া না। আইনিভাবে আইনি যতটুকু সাপোর্ট করে আইনি গ্রাউন্ডস, উনি সেইভাবে চেষ্টা করে। হয়তো আপনারা বলবেন জানার ব্যতিক্রম মানুষও আছে, থাকতেই পারে, সর্ব জায়গায় ব্যতিক্রম মানুষ আছে, সেটা হোক আইনজীবী, সেটা হোক অন্য শ্রেণী পেশা, সর্ব জায়গায় আছে। কিন্তু যে কারণে বলছিলাম যে পুলিশ যে সমস্ত মাদকের মামলা করে অধিকাংশই সত্যিকারের ক্রাইমারদের কি আনে। যদিও অধিকাংশ রাঘব বোয়ালেরা বাইরে থেকে যায়, এটা ভিন্ন আলোচনা, এটা আজকে আলোচনার প্রসঙ্গ নয়, বিদায় জেগে যাব না। কিন্তু যাদেরকে আনে তাদের মধ্যে অধিকাংশই রিয়েলি ক্রাইমার। আবার কম সংখ্যক মানুষকে নানাভাবে হেনস্থার শিকার হয়, তো অধিকাংশ মানুষই ক্রাইমার। কিন্তু যে কারণে হতাশ হইতে হয় সেটা হলো মামলাগুলি ট্রায়ালে এসে রাষ্ট্রের সাক্ষ্য প্রমাণ তথ্য উপাত্ত অনেক কিছুর আইন গ্রাহ্য না হয়, আইন সাপোর্ট না করায়। যেরকম একটি কথা বলি, 161 যে সমস্ত সাক্ষীরা থাকে তার দেহ তল্লাশি, নানা ওই সমস্ত বিষয়ে ডিটেলে যাব না, কারণ এগুলি আইনের বিষয়, আদালতের সাবমিশনের বিষয়। নানা গ্যাপ, নানা কারণ, এই আইনের ফাঁক দিয়ে তখন প্রতিপক্ষ যিনি আইনজীবী তাকে সুযোগ ফাঁকা মাঠ, আইনজীবীকে দোষার কিছু নাই, মাঠ পাকা, গোল নাই, গোল বারে গোল রক্ষক নাই, বিদায় গোল তো দিবিনি। একজন আইনজীবী আসামির পক্ষে উনি গোল দিতে চান, অর্থাৎ এই মামলা থেকে সে শত অপরাধী, বাট আইনিভাবে তুমি চেষ্টা করবি না, যেটা প্রতিহত করতে হবে, গোলকে প্রতিহত করতে হবে একজন গোলরক্ষক। রাষ্ট্রের পক্ষে মামলাটা প্রমাণ করতে হবে রাষ্ট্রকে। নানা অসামঞ্জস্যতার কারণে অধিকাংশ আসামিরাই সত্যিকারের মাদক নেশা জাতীয় অপকর্মের সাথে সম্পৃক্ত, বিচার শেষে তারা খালাস পেয়ে যাচ্ছে। এই হলো 3টা মামলার কথা বললাম, 3টা ক্রিমিনাল মামলা যে কি হতে পারে, কি হয়। এর মাঝে আরো কিছু কথা আছে। অনেকেই বলবেন মামলার অনেকগুলি স্টেপ থাকে, পর্যায় থাকে। একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেপ হলো প্রি ট্রায়াল অথবা আফটার ট্রায়াল, না আফটার ফ্রেন্ড কন্টিনিউ দ্য ট্রায়াল। যে পর্যায়ে মামলা থাকুক, একজন আসামি জামিন পেতে পারে, আর সেই জামিনটা একজন আসামিকে জামিন দেওয়া না দেওয়া সম্পূর্ণ বিজ্ঞ আদালতের ইনহেরিটেন্স পাওয়া বিদায় ওনার এটা সহজাত একটা ক্ষমতা, বিজ্ঞ আদালত বিলং করে, এটা ব্যতিক্রম কথা। তো মামলাটা মূল বিষয়টা এটা না, মূল বিষয়টা হলো ট্রায়াল। তো মাদক মামলায় ইতিপূর্বে যা বলছি, সমস্ত কিছু নিরীক্ষে ক্রাইমাররা মনে করে যে জামিন পেলেই মোটামুটি তারা বেঁচে গেল, কারণ তারা জানে তাদের এই ধরনের একটা দাঁড়ানো হয়ে গেছে যে জামিন পেয়ে গেলে পরবর্তীতে 2 বছর 4 বছর যাই লাগে না কেন, 2, 4, 5 বছর যাই লাগে, মামলা শেষে কিছু হবে না।
এই ধারণাটা, কনসেপ্টটা তাদের হয়ে গেছে, যার জন্য তাদের মধ্যে ভীতির জায়গাটা আসে না যে আমি অপরাধী, আমি সাজার সম্মুখীন হব। অতএব এই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষকে আরো সচেষ্ট হতে হবে। এই যে একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আমি আমার রিয়েলাইজেশন থেকে আমি মনে করি রাষ্ট্রপক্ষে দ্বারার দায়িত্বে আছেন, বিভিন্ন দায়িত্বে আছেন, নিশ্চিত ওনারা এই সমস্ত বিষয়ে এক্সপার্ট, আরো সততার সহিত আরো কার্যকর ন্যায় বিচারের পক্ষে ভূমিকা রাখতে হবে। যাই হোক, একজন সেই ক্ষেত্রে নিরপরাধ যে সমস্ত ব্যক্তিদ্বয় হেনস্থার শিকার হচ্ছে, শুধু মাদক মামলা নয়, মাদক মামলা, যৌতুক মামলা, নারী শিশু মামলা, আদার্স যত সমস্ত ক্রিমিনাল মামলা আছে, অর্থাৎ ফৌজদারি মামলা আছে, তাদের করণীয়টা কি? এটা ছিল আজকের আলোচনার মূল পয়েন্ট, যেটা আমি ইতিপূর্বে সিভিল মামলার বিষয়টা নক করে আসছি। একটা বিষয় আলোচনা করতে গিয়ে পারিপার্শ্বিক কথাগুলি বলতে হয়, আদারওয়াইজ আমি আইনজীবী হিসাবে হয়তো আমি বলে গেলাম যে এর আগে পিছনে আশেপাশে কি ছিল, কি হতো, এটা আপনারা হয়তো বিষয়টা ক্লিয়ার হবেন না, যার জন্যে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য পারিপার্শ্বিক বিষয়গুলি বলে নিলাম। আরো কথা থাকতে পারে, আরো অনেক বিষয় আছে, তাক স্বল্প পরিসরে কথাগুলি বলে নিলাম। একজন ক্রিমিনাল মামলার আসামি হিসেবে একজন বিজ্ঞ আইনজীবীর সহযোগিতা নিতে হবে এবং প্রপারলি আপনি কতটুকু গাইডনেস পাচ্ছেন সেই বিষয়টা মনস্তাত্ত্বিকভাবে আপনাকে বুঝে নিতে হবে। সমস্ত বিষয় বোঝানো যায় না, বুঝতে হবে আপনার অবস্থানটা কি, আপনার পারিপার্শ্বিক অবস্থানটা কি ছিল, আপনি কেন দাবি করছেন আপনি এই মামলার সাথে সম্পৃক্ত নয়, এই ব্যাপারে আপনার গ্রাউন্ডস কি, আপনার আইনজীবীর মাধ্যমে আপনাকে আগাইতে হবে। বিদায় আপনার আইনজীবী কতটুকু সচেষ্ট হলেন, আপনি আইনজীবীর কাছ থেকে কতটুকু রিমিডি আদায় করে নিতে পারলেন, এই সমস্ত বিষয় আইনজীবীর মাধ্যমে আলোচনা করে আগাইতে হবে। আর এটা আপনাকে বুঝে নিতে হবে। অনেক কথা আছে, অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যায় না। সত্য বললে অনেক সময় মাও অসন্তুষ্ট হয়, তাহলেই তো বহুত দূরের গল্প। সত্য বললে যেখানে মা বা বাবা অসন্তুষ্ট হয়, তাহলেই তো বহু দূর। কিছু শব্দ চয়ন আঞ্চলিক ভাষায় আনবে থাকবে। এই জন্যই আমরা যেহেতু এই জনপদেরই মানুষ, এই বাংলারই মানুষ, 64 জেলার কোনো না কোনো অঞ্চলের মানুষ, বিদায় আমরা প্রত্যেকেই এই দেশের সংস্কৃতি, এই দেশের কৃষ্টি কালচার প্রত্যেকেই অবগত আছে। তো বন্ধুরা, এতক্ষণ একজন বিচার প্রার্থীর একজন আসামি পক্ষের করণীয় বর্জনীয় এই সমস্ত বিষয়কে আগে কনফার্ম করতে হবে, তারপর মামলা মোকদ্দমার দিকে আগান। হতাশ হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমার আইনেট চ্যানেল এইচএসএল লিগ্যাল সাপোর্ট কর্নার থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ডের মাধ্যমে আইন সংক্রান্ত পার্ট বাই পার্ট ভিডিও সিরিজ দেওয়া থাকবে ইনশাআল্লাহ। প্রয়োজনে যে কোনো বিষয়ে নক করবেন, ইনশাআল্লাহ আইনিভাবে যতটুকু সাপোর্ট করা যায়
আইনসম্মতভাবে এস এর লিগ্যাল সাপোর্ট কর্নার থেকে নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত, ন্যায় বিচার বঞ্চিত জনপদের পাশে থাকার চেষ্টা করব। প্রত্যেকেই ন্যায় বিচার পাক, অন্যায় নিপাতিত হোক, জয়ের বিজয় হোক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।